আমাদের একটি দৈনন্দিন জৈবিক চাহিদা। খুব সহজ একটি শব্দ ঘুম, এবং অনেকেরই মনে হতে পারে যে এটা তো আসলে কোনো সমস্যার কিছুই না, এটা ন্যাচারালি হবে। কিন্তু অনেকেরই ক্ষেত্রে ঘুম একটি বড় ধরনের সমস্যা। সুপ্রিয় দর্শক, প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আমরা ঘুম নিয়ে আলোচনা করব, এবং বিশেষভাবে আমরা আজ আলোচনা করব মহিলাদের ঘুম নিয়ে, তা কি করে শারীরিক ও মানসিক জটিলতা তৈরি করে। আর এ বিষয়ে আজ আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক মনিরুজ্জামান আহমদ। তিনি সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিসিনের ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে, এবং কনসালটেন্ট হিসেবে আছেন ইন্টারনাল মেডিসিন ও স্লিপ মেডিসিনের। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। আপনি ভালোভাবেই অ্যাড্রেস করেছেন বিষয়টাকে, যে ঘুম আপনি বলছিলেন যে আমরা যেরকম একসময় আমাদের সচেতনতা ছিল না, যেমন এক্সারসাইজের ব্যাপারে, ব্যায়াম করলে আমাদের শরীর ভালো থাকে, আমরা সুস্থ থাকি, সেই ব্যাপারে সচেতনতা ছিল না। এখন আমাদের মধ্যে ওই সচেতনতাটুকু আছে যে আমাদেরকে আমরা যদি সুস্থভাবে বাঁচতে চাই তাহলে আমাদের ব্যায়াম করতে হবে, হাঁটতে হবে, বা আমাদের শরীরের যত্ন নিতে হবে, ব্যায়াম করতে হবে। আরেকবার আমাদের ছিল না যে আমাদের খাবারের ব্যাপারে আমাদের সচেতনতা ছিল না। এখন আমরা কিন্তু খাবারের ব্যাপারে আমরা অনেক সচেতন, যে কি খেলে আমাদের হার্ট ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে, এই সব ব্যাপারে আমরা কিন্তু ওভারঅল শরীর সুস্থ থাকবে সেটাই নয়, আমরা আরো স্পেসিফিকলি ভাবতে পারি, কোয়ালিটি অফ লাইফ, সেটা নিয়ে আমরা এখন ভাবতে পারছি, সেই সচেতনতা তৈরি। তারপরে আমাদের এক সময় এই সচেতনতাটা আমরা, তারপরে হচ্ছে যে এই ঘুমের ব্যাপারে আমাদের সচেতনতা নাই। এই ব্যাপারে আমরা জানি না যে ঘুম আমাদের কতটুকু ঘুমানো প্রয়োজন, এবং ঘুম কী জন্য প্রয়োজন। যে ব্যায়ামের মতো বা একটি খাবারের মতো, একটি সুস্থ বা খাবারের মতো আমাদের ঘুমের প্রয়োজন, এবং কতটুকু ঘুম প্রয়োজন, কিভাবে ঘুমাতে হবে, কিভাবে, কারণ ঘুম হচ্ছে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, এই দুটোর জন্যই ঘুম প্রয়োজন। এবং যদি কোয়ালিটি এবং কোয়ান্টিটি, এই পরিমাণ এবং গুণগতভাবে যদি ঘুম আমরা না ঘুমাতে পারি, আমরা জানি না যে কীভাবে ঘুমাবো, কতক্ষণ ঘুমাবো, এবং আমাদের এইটা হচ্ছে যে একটা প্যান্ডেমিক হয়ে গিয়েছে, এটা বলতে পারেন যে একটা ঘুমের অভাব, অনিদ্রা, এবং ঘুমের সঙ্গে আরও কিছু সমস্যা আছে ঘুমের স্বাস্থ্যের, যেমন নাক ডাকার সমস্যা আছে, যাকে আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলি। তারপরে আরও কিছু জিনিস আমরা ট্রেডিশনালি পরিচিত, যেমন বোবা ধরা আছে, প্যারাসোমনিয়া বলে এগুলাকে। তারপরে ঘুমের সময় আমরা দুঃস্বপ্ন দেখি, সেইগুলাও এক ধরনের ঘুমের সমস্যা, আরও বিভিন্ন ধরনের। কিন্তু আমরা মেইনলি অ্যাড্রেস করি যে নিদ্রাহীনতা, অনিদ্রা, আমরা ঘুমাতে পারি না, পারছি না, এবং সেইটা হচ্ছে যে শুধু উন্নত বিশ্বে না, উন্নত বিশ্বে সেটা একটা প্যান্ডেমিকের মতো হয়ে গিয়েছে। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত কারোরই কিন্তু ঘুমের ব্যাপারে কোনো সচেতনতা নেই। তো ওই সচেতনতা কেন আমরা ঘুমাবো, আমরা খুব আরামসে ঘুমাতে পারছি, এটা এখন আর বলতে পারি না, তাই না? আমরা দুইভাবে অ্যাড্রেস করা যায়। একটা হচ্ছে আমার ঘুম আসে, আমি ঘুমাই না, এটা হচ্ছে ঘুম থেকে বঞ্চিত, স্লিপ ডিপ্রাইভেশন। অনেকেই বলে যে আমি তো আমার ঘুমের সময় নাই, ঘুমানোর সময় নাই, আমার অনেক কাজ, অনেক ব্যস্ত, এইটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে অনেকেই বিছানায় যায়, যেটা হচ্ছে যে এখন হচ্ছে ইন্টারনেট বা আপনার অনলাইনের যে আমরা সবসময় ব্যস্ত থাকি, 24/7 সোসাইটি, 24 ঘন্টা, 7 দিনের মধ্যে 24 ঘন্টাই আমরা ব্যস্ত, এবং এত ব্যস্ত যে আমরা নিজেরা নিজেদের শরীরের যত্ন নিই না, বা মনের যত্ন নেওয়ার সময় নাই আমাদের। কিন্তু আমাদের যদি বেঁচে থাকতে হয়, সুন্দরভাবে বেঁচে থাকতে হয়, যেরকম আমরা ব্যায়ামটাকে গুরুত্ব দিচ্ছি, খাবারটাকে গুরুত্ব দিচ্ছি, ঘুমটাকেও একইভাবে আমাদের গুরুত্ব দিতে হবে। অ্যাডাল্টস যারা, তাদেরকে 7 থেকে 9 ঘন্টা ঘুমানো প্রয়োজন, 7 থেকে 9 ঘন্টা। এবং যে জিনিসটা আপনি বলবেন যে 7 থেকে 9 ঘন্টা কি, তাহলে আমি দিনে 3 ঘন্টা বা রাতে 6 ঘন্টা এইভাবে ঘুমাবো, তো ওইটা সাইন্টিফিকলি আবার বলা হয় যে মানুষ হচ্ছে যে মনোফেজিক, মানুষের স্লিপের প্যাটার্নটা হচ্ছে মনোফেজিক, সে প্রধানত সে রাতের বেলা ঘুমাবে,
মনোফেজি বলতে মনোফেজি এক্স্যাক্টলি আমরা এক্স্যাক্টলি একটা টাইমে আমরা ঘুমাবো। একটা আমাদের প্রধান ঘুমটা হবে রাতের বেলা, এবং দিনের বেলা আমরা যদি একটা ন্যাপ নেই, সেই ন্যাপটা যেন খুব বেশি না হয়, 15-20 মিনিট অথবা আধা ঘন্টা, এর বেশি না হয়, তাহলে আবার এটা রাতের ঘুমটা। কারণ রাতের যে ঘুম, এই ঘুমের মধ্যে আমাদের অনেকগুলা ঘুমের কতগুলো স্টেজ আছে। হ্যাঁ, আমি আমার পেশেন্টদেরকে প্রায় বলি যে আমরা যেরকম মোবাইল চার্জ করি বা ল্যাপটপ চার্জ করি, ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসগুলো চলতে থাকে, এবং এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসগুলোকে আপনার 4 ভাগে ভাগ করা হয়। স্যার, এই জায়গাটাতে যাওয়ার আগে আরেকটা কনসার্ন নিয়ে যদি একটু আসি, এই এই স্টেপগুলো আমি শুনবো। আপনি রাতের ঘুমের কথা বলেছেন, কিন্তু আমরা এই মুহূর্তে যে সামাজিক প্রেক্ষাপটে বসবাস করছি, সেখানে আমি খুবই অ্যালার্মিংভাবে খেয়াল করি যে 50%ই আমি বলবো 50% অফ পিপল রাতের বদলে দিনের ঘুমটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন। হ্যাঁ, সেটাই আমি আসতেছি। আমি বলতেছিলাম এই জন্যই আমি গুরুত্ব দিচ্ছি। মানুষ হচ্ছে প্রিডমিনেন্টলি মানুষ একটা বলা হয় যে মানুষের ক্রোনোটাইপ একটা প্রশ্ন চলে আসে ঘুমের ক্ষেত্রে। সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষ হচ্ছে ক্রোনোটাইপ হচ্ছে আপনি আমাদের যে দিন এবং রাত্রি যে স্লিপ ওয়েক সাইকেল, মানে আমরা দিনের বেলা সজাগ থাকি এবং রাতের বেলা ঘুমাই। এটা হচ্ছে মানুষের বেশিরভাগ ক্রোনোটাইপ হচ্ছে যে আমি কোন সময়টাতে দিনের দৈনন্দিন আমি মানে ইভিনিং টাইপ, মানে আমরা হচ্ছে সন্ধ্যাবেলা রাতের বেলা ঘুমাই। আর কিছু কিছু মানুষ হয়তো মানে এরা বায়োলজিক্যালি জেনেটিকলি তারা রাত্রেবেলা ঘুমায় না, মানে দিনের বেলা ঘুমায়। এটা বায়োলজিক্যালি, এটা কিন্তু এটাকে একদম সাইন্টিফিকলি বলতে হবে, যে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমি রাতের আমার ঘুম হয় না, আমার রাতে আমি ঘুমাই না, আমার অনেক, এটা কি খুব খুব কম পার্সেন্টেজ। এটা আবার আপনাকে মানে সাইন্টিফিকলি প্রমাণ করতে হবে। তাই নাহলে কেউ যদি এমনিতেই বলে সে সারা রাত্রে সজাগ থাকলো আর দিনের বেলা বললো এই যে আমি রাতে ঘুমাই না, আমি দিনে, তো ওইটা একটা প্রশ্ন আছে। তারপর আরেকটা সমস্যা যেটা আছে সেটা হচ্ছে যে নাইট শিফটিং ডিউটি যারা করেন, তাদেরও একটা সমস্যা হয়, তাদের ঘুমের সমস্যা হয়। শিফটিং ডিউটি যারা করেন, রাতের বেলা ডিউটি করেন, সকালে এসে তাদের বেশ ঘুমের পর্যাপ্ত ঘুম তাদের হয় না, এবং এই জন্য তারা শারীরিকভাবে এবং মানসিকভাবে বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে থাকেন। তাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লং টার্মে লিভারের সমস্যা, ডিমেনশিয়া, বিভিন্ন ধরনের। মানে রাতের ঘুম আমাদের শরীরে যে নিডটা ফুলফিল করছে, দিনের ঘুম আসলে সেই প্রয়োজনগুলো মেটাতে পারে না। না, দিনে একটা না টানা আমি বলছি যে একবার 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। এবং এই ঘুমের সময় যে ঘুমের যে বিভিন্ন স্টেজগুলো আছে, সেই স্টেজগুলা আমাদের ঘুমের মধ্যে ব্রেন অনেক কাজ করে। বলা হয় যে আমরা ঘুমাই কিন্তু আমাদের ব্রেন কিন্তু ঘুমায় না। এক ধরনের মানে এখন যে সফিস্টিকেটেড যে টুলসগুলো আছে, বিশেষ করে এমআরআই বা ফাংশনাল এমআরআই বলা হয়, সেইগুলো দিয়ে দেখা গেছে যে ব্রেইন খুব হাইপার অ্যাক্টিভ হয়ে যায় রাত্রিবেলা ঘুমানোর সময়। মানে ব্রেইন অনেক কাজ করে, সেই জন্য আমরা আমাদের এই ফিজিক্যালি এবং আপনাদের ইমোশনালি, ইমোশনাল হেলথ, সাইকোলজিক্যাল হেলথ, আমাদের যে ট্রমা হয়, ইমোশনাল ট্রমা, আমরা অনেক দুঃখ পাই, কষ্ট পাই, আমাদের অনেক মানসিক দুঃখ আছে, সেইগুলা ঘুমের মধ্যে ইমোশনালি ব্রেন কিন্তু সেগুলোকে রিপেয়ার করে। তারপরে আমাদের মেমোরির একটা ব্যাপার আছে। মেমোরিতে আমরা যা পড়াশোনা করি বা করি, সেটাও দেখা গিয়েছে যারা পড়াশোনা করে ভালো ঘুমায় তাদের যে পারফরমেন্স, এবং যারা পড়াশোনা করে কিন্তু ভালো ঘুম হয় না, অনেক বেশি পড়াশোনা করে কিন্তু তাদের পারফরমেন্স মধ্যে পার্থক্য আছে। যারা ভালো ঘুমায় তাদের মেমোরিতে, মানে তাদের কগনিটিভ কোয়ালিটি, পারফরমেন্স অনেক ভালো। আচ্ছা স্যার, এবার আমি একটু জানতে চাই, যেটা আপনি শুরু করেছিলেন যে রাতের ঘুমের যে কিছু লেয়ার আছে এবং লেভেল আছে, সেটাও কয়েকটা, মানে সেটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নন র্যাম স্লিপ আর একটা হচ্ছে র্যাম স্লিপ। তো সেইটা হচ্ছে যে নন র্যাম স্লিপের মধ্যে হচ্ছে আপনি স্টেজ 1, স্টেজ 2, আমরা প্রথম দিকে একটু আপনি বিছানায় গেলে যখন আপনি সজাগ থাকলেন তখন আপনার ব্রেইনে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিসগুলো, ওয়েভগুলো তৈরি হয়। তারপরে এটাকে বলে স্টেজ, মানে সজাগ থাকা অবস্থায় একরকম, কিন্তু একটু হালকা ঘুম, প্রথমে একটু ঘুম ভাব আসলো, স্টেজ 1 বলে। তারপরে আবার সেইখানে ইলেকট্রিক্যাল যে ওয়েভসগুলো সেগুলো ডিফারেন্স হয়ে যাচ্ছে। আবার আপনি যখন এই স্টেজ 2-তে চলে গেলেন তখন দেখা গেল যে ঘুমে কিছু ক্যারেক্টারিস্টিক ওয়েভ, যেগুলোকে বলে যে স্পিন্ডলস বলে, ওইগুলা চলে আসতেছে। তো দেখা যায় আমরা স্টেজ 2 সেটা একটু স্টেজ 1 থেকে একটু স্টেজ 2 একটু গভীর। আমরা স্টেজ 3-তে যাওয়ার আগে একটা বিরতি নিয়ে আসি। একটা বিরতির সময় হয়ে এসেছে। প্রিয় দর্শক, আমরা খুব ইন্টারেস্টিং আলাপ আলোচনার ভেতরে আছি, সঙ্গেই থাকুন। একটা বিরতি নিয়ে এখনই ফিরছি। প্রিয় দর্শক, ফিরে এলাম প্রমিসেস জানতে চাই একটা ছোট বিরতি নেওয়ার পর।
আজ কথা হচ্ছে মহিলাদের ঘুম, শারীরিক ও মানসিক জটিলতা এই বিষয়ের উপর অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান আহমেদের সাথে। হ্যাঁ, আমি ঘুমের যে স্টেজগুলো আছে, হ্যাঁ আমি এই জন্য একটু জাস্ট একটা ধারণা দিচ্ছি। এত কম সিনারিওটা এত মানে বড় যে আপনি যে ঘুম এসে হল এবং তারপরে আবার মহিলাদের ঘুম এত ডিটেইলস এবং কমপ্লিকেটেড মানে ফিজিওলজিক্যালি, বায়োলজিক্যালি যেটা বলেন, বা জেনেটিক, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, অনেক সাইকোলজিক্যাল, সোশ্যাল ফ্যাক্টর চলে আসে এখানে। কারণ আপনি আমি সেটাতে পরে আসতে আমি যেটা যে স্টেজ 3-তে আপনার ডিপ স্লিপ, ডেল্টা ওয়েভ হয়, আবার স্টেজ 4 র্যাম স্লিপ, ওইগুলোতে অনেক ধরনের মানে ব্রেইন অনেক কাজ করে। ব্রেইন আমাদের র্যাম স্লিপের সময় আমাদের বডি বলে যে আপনি দি ব্রেইন ইজ অ্যাক্টিভ, হোল বডি ইজ প্যারালাইজড। আপনি বোবায় ধরার যে সমস্যাটা বলছিলাম, আপনি কিন্তু ওই সময় ভায়োলেন্ট ড্রিমস দেখতেছেন, আপনি ঘুমের মধ্যে আপনি অনেক ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, ঘুষি মারছেন, দৌড়াচ্ছেন, কিন্তু আপনার বডি কিন্তু প্যারালাইজড, আপনার বডি মুভ করবে না, তা না হলে তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। সেই জন্য র্যাম স্লিপের সময় এটা বলে যে আপনার ব্রেইন ইজ অ্যাক্টিভ, বডি ইজ প্যারালাইজড, হোল বডি ইজ প্যারালাইজড। শুধুমাত্র কিছু আই মুভমেন্টস হয়, কিছু চিবুকের মাসলগুলো, একটু মাংসপেশিগুলো নাড়াচাড়া করে, আর আমাদের যে রেসপিরেটরি মেইন মাসল যেটা ডায়াফ্রাম, সেইটা মুভমেন্ট করে। এই যে স্যার বোবায় ধরার যে সমস্যাটা হয়, যে বডি প্যারালাইজড হয়ে যাচ্ছে কিন্তু ব্রেন অ্যাক্টিভ, এটা তো আমাদের প্রতিদিন হচ্ছে না, কিন্তু এই স্লিপের টাইমটা তো প্রতিদিনই হয়। হ্যাঁ, বোবায় সবাইকে বোবার মানে স্লিপ প্যারালাইসিস যেটা সবার ক্ষেত্রে ঘটে না। আবার এইটারও বোবায় ধরারও আরেকটু মানে ইয়ে আছে, মানে একটা ঘুমের আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে নার্কোলেপসি। নার্কোলেপসির সাথে স্লিপ প্যারালাইসিস অনেক সময়, বেশিরভাগ সময় থাকে। আর আইসোলেটেড স্লিপ প্যারালাইসিস আমাদের প্রায়ই শোনা যায় যে অনেকেই বলে যে ঘুমের সময় বোবায় ধরেছে, বা এরকম একটা এক্সপেরিয়েন্স এরকম আছে। ওইগুলো হচ্ছে প্যারাসোমনিয়া বলে এগুলাকে। আর যেটা এটা কি এমন যে কোনো একজন যার প্রায় সময় এরকমটা হবে তাকে আমরা এটা তার এই স্লিপ প্যারালাইসিস রোগটা আছে বলতে পারবো, কিন্তু কারো যদি এরকম হয় যে অনেক বছরের মধ্যে একবার হয়তো তার হয়েছে, সেটাই আমরা বলছি, সেটাকে আমরা আইসোলেটেড স্লিপ প্যারালাইসিস বলি। যে মানে রিকারেন্ট হয়তো অনেক তার স্লিপ হাইজিন বা ঘুমায় না ঠিক মতো, পরিমাণ মতো ঘুমায় না, ঘুমের হাইজিনটা ঠিক না, ব্যক্তিগত জীবনে শারীরিক মানসিক সমস্যা আছে, সেই সব ক্ষেত্রে হয়তো আইসোলেটেড। আর বেশিরভাগ সময় সেটা নার্কোলেপসি নামে আর একটা স্লিপের একটা ডিজিজ আছে। সেই ডিজিজটা হচ্ছে যে সে মানে তার অতিরিক্ত ঘুমায়, এবং অতিরিক্ত ঘুমায়। এটা নার্কোলেপসির আবার 2 ধরনের নার্কোলেপসি আছে। তো এত ডিটেইলস আলোচনার তো আজকে সুযোগ নেই, আমরা তো ফোকাস করবো যেহেতু মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে। তো এই জেনারেল ব্যাপার, এই ব্যাপারগুলো হয়তো আর আমরা এত ডিটেইলসে যাওয়ার আলাপ করতে চাইলেও করা যাবে না। আসলে স্যার আপনার সাথে আলাপ করতে গিয়ে আমরা জেনেছি যে ঘুম বিষয়টা এত বিস্তারিত, এবং সেটা নিয়ে আলোচনায়ও আসলে আরো মানে একদিনে সেটা খুব ইনসাফিসিয়েন্ট। আমরা সেজন্য ছোট করে নিয়েছি, আজকে নারীর বিষয়টা নিয়ে এসেছি। তো এবার স্যার যদি আমরা আরেকটু ফোকাসড হই, তাহলে আমাদের যে টপিক আছে এই বিষয় ভিত্তিক যদি আমরা ফোকাসড হই, এই যে নারীদের ঘুম, এই নারীদের ঘুমের ক্ষেত্রে মানে কোনো স্পেসিফিক কিছু কি আছে যেটা নিয়ে আলোচনা হওয়া? অবশ্যই নারীর, কারণ হচ্ছে নারীর স্বাস্থ্য, আপনি যেভাবে সেটা বলেন যে আপনি যে সেক্সুয়াল ডাইমরফিজম বলা হয়, অথবা বায়োডাইভার্সিটি। কারণ হচ্ছে যে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি নারীর কিন্তু শরীর এবং তার বায়োলজিক্যালি, জেনেটিক স্ট্রাকচার বলেন, নিউরোকেমিস্ট্রি বলেন, কমপ্লিটলি ডিফারেন্ট। হ্যাঁ, কারণ নারীর জীবনে আপনার এই যেমন ধরেন পিরিয়ড বা মেনস্ট্রুয়াল পিরিয়ডের একটা ব্যাপার আছে, প্রেগনেন্সির একটা ব্যাপার আছে, আবার পোস্টপার্টাম, হ্যাঁ একটা পিরিয়ড, মেনোপজের একটা ব্যাপার আছে। কাজে এগুলাতে হরমোনাল ব্যাপার আছে যেগুলো পুরুষের ক্ষেত্রে নাই, কমপ্লিটলি ডিফারেন্ট। মেনস্ট্রুয়াল পিরিয়ডের যে ঘটনাগুলো, ইভেন্টসগুলো হয়, সেই ক্ষেত্রে কিছু ফিজিওলজিক চেঞ্জ হয়, শারীরিক চেঞ্জ হয়, কিছু ফাংশনাল চেঞ্জ হয়, আবার অনেক হরমোনাল চেঞ্জ হয়। কাজে সেই ক্ষেত্রে আপনার মেনস্ট্রুয়েশনের সময় এক ধরনের স্লিপের সমস্যা হয়, হ্যাঁ, যেমন মুড চেঞ্জেস হয়, হ্যাঁ মেনস্ট্রুয়াল পিরিয়ডে, সেটা একটা মেনস্ট্রুয়াল পিরিয়ডে। আর একটা যেটা জটিল এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রেগনেন্সিতে যে ঘুমের সমস্যাগুলো, সেটা ফার্স্ট ট্রাইমেস্টার, আমরা 3টা ট্রাইমেস্টার করে ধরি প্রেগনেন্সিকে, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, 3 মাস করে। তো প্রথম ট্রাইমেস্টার থেকেই কিন্তু ঘুমের সমস্যাগুলো শুরু হয়ে যায়। এবং যদি দেখা যাচ্ছে যে এই প্রেগনেন্সিতে ঘুম এত গুরুত্বপূর্ণ যে যারা পরিমিতভাবে ঘুমায় না, অথবা যাদের ঘুমের স্নোরিংটা শুরু হয়, ঘুমের বিশেষ করে প্রেগনেন্সিতে কিছু ঘুমের ডিজিজ হয়, এর মধ্যে একটা হচ্ছে স্নোরিং, হ্যাবিচুয়াল স্নোরিং বলে অনেকে হয়তো, আরেকটা হচ্ছে অ্যাপনিয়া।
স্নোরিং হচ্ছে এমনিতেই নাক ডাকছে, কিন্তু স্নোরিংটা কিন্তু প্রেগনেন্সিতে ফার্স্ট টাইমেস্টার প্রথম 3 মাসে যেরকম তীব্রতা থাকে, এবং দেখা যাচ্ছে যে লাস্ট টাইমেস্টারে একদম শেষ টাইমেস্টারে প্রায় এই 60%-এর উপরে 70%, 80% নারীর ক্ষেত্রে স্নোরিংটা হয়, এবং সেটারও একটা হরমোনাল কারণ আছে। হরমোনাল কারণের কারণে, বিশেষ করে আপনি ইস্ট্রোজেন নামক যে হরমোনটা সেই সময় বেশি থাকে লাস্ট টাইমেস্টারে, তখন যে নেজাল যে আপনার যে নাকের যে আপনার মিউকাস মেমব্রেন বলে নেজাল কনজেশন হয়, এটাকে অনেক সময় প্রেগন্যান্সি রাইনাইটিস বলে। হ্যাঁ, তখন কিন্তু স্নোরিং হয়, এবং এই স্নোরিংটা হ্যাবিচুয়াল স্নোরিং আমরা এমনিতে এই আমাদের পুরুষদের ক্ষেত্রে বা অনেকের বা মহিলাদের ক্ষেত্রেও প্রেগন্যান্সি ছাড়া হ্যাবিচুয়াল স্নোরিং যদি অ্যাপনিয়া না থাকে তাহলে আমরা সেটা হয়তো শারীরিকভাবে অতটা সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু প্রেগন্যান্সির সময় এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এই স্নোরিং এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং ইনসমনিয়া এই সবগুলো মিলেই কিন্তু প্রেগন্যান্সিতে এটা মায়ের স্বাস্থ্যের জন্য এবং বাচ্চার স্বাস্থ্যের জন্য, বাচ্চার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য, জেস্টেশনাল যে হাইপারটেনশন, জেস্টেশনাল মানে গর্ভকালীন সময়ে উচ্চ রক্তচাপ, গর্ভকালীন সময়ে ডায়াবেটিস, গর্ভকালীন সময়ে যে প্রি অ্যাক্লেমসিয়া বলে একটা রোগ আছে, অ্যাক্লেমসিয়া বলে রোগ আছে, যেগুলো রোগ আছে, এই সমস্যাগুলো যাদের অনিদ্রার সমস্যা আছে, যাদের স্নোরিংয়ের সমস্যা আছে, যাদের অ্যাপনিয়ার সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আপনার এই জটিলতা হচ্ছে যে তাদের ডেলিভারি হয়ে যাবে প্রিমেচিউর, মানে প্রিটার্ম ডেলিভারি হয়ে যেতে পারে, আগে সিজারিয়ান সেকশন তাদের বেশি প্রয়োজন হয়, তাদের লেবারের টাইমটা বেড়ে যায়, বাচ্চার ওজন কমে যেতে পারে, বাচ্চার বিভিন্ন ধরনের গ্রোথ রিটার্ডেশন, মানে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিকভাবে বাচ্চার ওজন কমে যেতে পারে, এই ধরনের জটিলতাগুলো হয়। সেই জন্য এই প্রেগনেন্সিতে আমাদের ঘুমের সমস্যাগুলা, যেমন ধরেন প্রেগনেন্সিতে আপনি যে প্রথম 3 মাসে এক ধরনের ঘুমের সমস্যা হয়, ওই সময়ে কিন্তু দিনের বেলা ঘুমের পরিমাণ বেড়ে যায়। অনেকে কিন্তু প্রথম ট্রাইমেস্টারে একটু ফিজিক্যাল চেঞ্জগুলো এবং হরমোনাল চেঞ্জগুলো হয়ে যায়, এবং বিশেষ করে প্রজেস্টেরন নামক হরমোনটা বেশি তৈরি হয়, ওইটার কারণে দিনের বেলা এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস আমরাকে বলি যে ইডিএস, দিনের বেলা ঘুম আসতে থাকে, দিনের বেলা বেশি ঘুমায়, এবং সেকেন্ড ট্রাইমেস্টারে ঘুমটা মোটামুটি ঠিক হয়, কিন্তু মানে মাঝখানে, কিন্তু শেষের দিক থেকে আবার জটিলতা শুরু হয়। কারণ হচ্ছে ওই সময়টাতে আপনার পেটে ওজন বেড়ে যায়, পেটের সাইজ বড় হয়ে যায়, বাচ্চা বড় হয়, বাচ্চা উপরের দিকে ধাক্কা দেয়, কাজেই যে আমাদের যে রেসপিরেটরি মাসল আছে, রেসপিরেটরি স্পেসটা কমে যায়। হ্যাঁ, তারপরে মায়ের রাতের বেলা ঘন ঘন প্রস্রাবের সমস্যা হয়, কারণ ওই যেহেতু ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ ম্যাচুরেশন আমরা বলি, বারবার পেশাব করতে হয়, ঘুম ডিসরাপশন হয়, স্লিপ ডিসরাপশন হয়, ঘুম ভেঙে যায়, সেই জন্য ঘুমের কোয়ালিটিটা খুবই হয়ে যায়। এটা হচ্ছে ইনসমনিয়া, অনিদ্রার সমস্যা। হ্যাঁ, এই পুরো সময়গুলোতে আপনি বলছেন যে যতটুকু সাইকোলজিক্যাল তার থেকেও বিষয়টা ফিজিক্যাল কারণ সাইকো দুইটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি ঘুমটা না হয় ভালো, এবং ঘুমে সেটা ইনসমনিয়ার কারণেই হোক বা স্নোরিং এর কারণে বা অ্যাপনিয়ার কারণে, তখন কিন্তু দিনের বেলা আপনার মানসিক স্বাস্থ্যটা ভালো থাকবে না, আপনার মেজাজটা খিটখিটে থাকবে, আপনার মুড চেঞ্জ হবে, অ্যাংজাইটি হবে, অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলো এমনিতেও প্রেগনেন্সির একটা অ্যাসোসিয়েশন। হ্যাঁ, প্রেগনেন্সিতে তারপরে আপনি ধরেন লাস্ট ট্রাইমেস্টারে আরও অতিরিক্ত উদ্বেগ, দুশ্চিন্তা, দুঃস্বপ্ন তৈরি হয়। কি জন্য? ওই যে ডেলিভারির সময়, মানে ওই সময়টাতে কি হবে, একটা আনপ্রেডিক্টেবল একটা সিচুয়েশন, তখন বিভিন্ন ধরনের উদ্বেগ, ডিপ্রেশন এগুলো হয়। কাজেই দেখা যাচ্ছে যাদের ঘুমের সমস্যা থাকে, মানে পরিমাণ মতো ঘুমায় না, বা তাদের ওই ফিজিক্যাল প্রবলেমসগুলো হচ্ছে, জেস্টেশনাল হাইপারটেনশন বলছি, জেস্টেশনাল ডায়াবেটিস বলছি, বাচ্চার ক্ষেত্রে বলছি যে প্রিটার্ম ওজনটা কমে যাবে, বাচ্চার গ্রোথ কম হবে, তেমনি আবার মানসিক সমস্যাগুলোও হচ্ছে, তাদের ডিপ্রেশনটা বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটিটা বেড়ে যাচ্ছে। এবং এইটা শুধু যে গর্ভকালীন সময়ই থাকে তা না, এটা কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার পরেও কিন্তু একজন মাস ভালোভাবে ঘুমাতে পারে না, কারণ সেটা সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চা জেগে থাকে, বাচ্চার ঘুমের আপনি প্রেডিকশন করতে পারছেন না যে এই নবজাতক বাচ্চাটি কিভাবে ঘুমাবে, কতক্ষণ ঘুমাবে, তখন মাকে জেগে থাকতে হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রেই শুধুমাত্র মাই করে, অনেক ক্ষেত্রে হয়তো বাবাও সাপোর্ট করে, কিন্তু মাকে বিশেষ করে প্রথম 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস ওই সময়টাতে আপনার এই যে নবজাতক শিশু, সে দিন রাত্রে আলাদা করতে পারে না, ডে অ্যান্ড নাইট সে ডিফারেন্স করতে পারে না, কিন্তু 6 মাস পরে বাচ্চা
সে বুঝতে পারে যে এটা দিন এবং রাত, এবং তার রাতের ঘুমের পরিমাণটা বৃদ্ধি পায়, তখন হয়তো মা একটু ঘুমানোর সুযোগ পায়। কিন্তু এরপরেও 1 বছর পর্যন্ত কিন্তু ওই সমস্যাগুলা থেকে যায়, মানে শারীরিক সমস্যা এবং মানসিক সমস্যা। এবং এই জন্য কিন্তু আমেরিকান যে সোসাইটি অফ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স, ওরা বলছে যে 3 ট্রাইমেস্টার না, এটা মায়েদের ক্ষেত্রে, ডেলিভারির ক্ষেত্রে আমরা মায়েদেরকে মানে ডেলিভারি হওয়ার পরেও যেটাকে বলছে যে প্রথম 12 সপ্তাহ পর্যন্ত খুব ক্লোজ অবজারভেশন করতে হবে, এটাকে বলে 4th ট্রাইমেস্টার। হ্যাঁ, হ্যাঁ, এই বিষয়টা আমি নতুন জানলাম আপনার কাছ থেকে। স্যার, এই পর্যায়ে আবার একটা বিরতির সময় হয়ে এসেছে, এসে আবার কথা বলছি। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতির সময় হয়ে এসেছে, ফিরে আসছি অল্পক্ষণে। চলছে প্রমিসেস জানতে চাই, কথা হচ্ছে অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান আহমেদের সাথে মহিলাদের ঘুম, শারীরিক ও মানসিক জটিলতা এই বিষয়ের উপর। স্যার, আমরা যে জায়গাটাতে ছিলাম যে মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগন্যান্সির সময় এবং আফটার প্রেগন্যান্সি ঘুমের একটা বড় ধরনের জটিলতা হয়, সেখানে শারীরিক যেরকম বেশ কিছু ফ্যাক্টর আছে এবং মানসিকও আছে। এবং আপনি বলেছেন, আপনার কাছ থেকেই জানলাম যে অ্যাকচুয়ালি 3 ট্রাইমেস্টার না, প্রেগন্যান্সির 4th ট্রাইমেস্টারও আছে, যেটাকে বলা হয় আফটার প্রেগন্যান্সি। অন্তত 12 সপ্তাহ পর্যন্ত সময়ে এই মানুষটিকে অত্যন্ত ক্লোজ মনিটরিংয়ে রাখার প্রয়োজন আছে। সেই সময়ে ঘুমের একটা বড় ধরনের অসুবিধা হয়, সেটা একটা অনেক ধরনের মেন্টাল ডিস্ট্রেস তৈরি করে। সেখান থেকে আমরা যদি স্টার্ট করি। সেটাই বলছিলাম যে 4th ট্রাইমেস্টার বলছে যে মহিলাদের সবকিছুই, বিশেষ করে সবকিছু যেগুলা, যদি হাইপার টেনশন থাকে সেটা মনিটর করতে হবে, যদি ডায়াবেটিস থাকে সেটা মনিটর, ফিজিক্যাল প্রবলেম, সাথে যদি স্লিপের প্রবলেম থেকে থাকে ঘুমের সময়, মানে ইনসোমনিয়ার প্রবলেম থাকে, বা স্নোরিংয়ের বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যেগুলা বলি আমরা, যে নাক ডাকার সমস্যা, নাক অ্যাপনিয়া বলছি, স্নোরিং বলছি আমরা নাক ডাকে, কিন্তু ঘুমের শুধু সিম্পল হ্যাবিচুয়াল স্নোরিং, কিন্তু এটাও প্রেগন্যান্সির ক্ষেত্রে খুব রিস্কি একটা বিহেভিয়ার, মানে রিস্কি একটা ফিজিক্যাল একটা প্রবলেম। আরেকটা আমরা বলছি যে অ্যাপনিয়া। অ্যাপনিয়া হচ্ছে যে ঘুমের সময় শ্বাসটা বন্ধ হয়ে যায়, কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গিয়ে অক্সিজেনের স্যাচুরেশনটা রক্তের মধ্যে কমে যায়, এবং তখন অনেকেই মানে জেগে ওঠে, অথবা জেগে উঠে আবার শ্বাস নিতে শুরু করে। এই যে অ্যাপনিয়া, এই অ্যাপনিয়াটাও কিন্তু একটা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এটা এমনিতেও একটা রিস্ক ফ্যাক্টর। তো ওইগুলাও একটু পোস্টপার্টাম পিরিয়ডে, যেটা ওই যে বললাম যে 12 সপ্তাহ পর্যন্ত, এবং 12 সপ্তাহ বললাম যে 4th ট্রাইমেস্টার, ওরা বলছে যে এই টাইমটাতে ক্লোজলি আপনি অবজার্ভ করেন যে অন্যান্য ফিজিক্যাল প্রবলেমস প্লাস স্লিপ প্রবলেমসগুলো, আর এবং কিন্তু ফলো আপটা একদম 1 বছর পর্যন্ত করতে হবে ডেলিভারির পরে। যে ডেলিভারি হয়ে গেছে মানে যে মায়ের স্বাস্থ্য কমপ্লিটলি সম্পূর্ণভাবে একদম বিপদমুক্ত সেটা বলা যাবে না। তার শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যাচ্ছে যে যারা এই মানে গর্ভকালীন সময়ে এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন, ঘুম সংক্রান্ত সমস্যা, তারা পোস্টপার্টাম পিরিয়ডে তাদের, বা প্রিপার্টামও অ্যাংজাইটি, তারপরে পোস্টপার্টাম সাইকোসিস যেটাকে বলা হয়, পোস্টপার্টাম ডিপ্রেশন, এইগুলো কিন্তু তাদের ক্ষেত্রে বেশি হয়। কাজে এই জন্য তাদের ক্ষেত্রে মানে এটা ফলো আপ করতে হবে। এই জন্য 1 বছর পর্যন্ত তাদের ফলো আপ করা প্রয়োজন। তাদের ডায়াবেটিস, তাদের প্রেশার, তাদের স্লিপের প্রবলেম, সেগুলো তাদেরকে ফলো আপ করতে হবে। এটা হচ্ছে। এরপর স্যার, এর মানে নারীদের যেমন আরও একটা অধ্যায় আসে, সেটা হচ্ছে মেনোপজ। সেই সময়ের, হ্যাঁ, মেনোপজে তো আবার কমপ্লিটলি এই যে বললাম যে গর্ভকালীন সময়ে হরমোনাল চেঞ্জগুলো, যেমন ধরনের আপনার যে স্টেরয়েড হরমোনস, বিশেষ করে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এইসব হরমোনসগুলো কিন্তু গর্ভকালীন সময় অনেক গুণে বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু আবার যখন ডেলিভারি হয়ে গেলে তখন অ্যাব্রাপ্টলি ফল করে যায়। ওই কারণে কিন্তু অনেক মানে একটা অ্যাডাপ্টেশন বা ফিজিক্যাল এবং হোমিওস্টেসিস যেটাকে আমরা বলি, অ্যাডজাস্টমেন্ট করা, এটা পোস্টপার্টাম পিরিয়ডে এটা একটা বিরাট সমস্যা, এবং এই সময় তাদের সাপোর্টের দরকার। এটা যেমন মানে ফিজিক্যাল সাপোর্ট, মানে এটা হচ্ছে যে একটা ফ্যামিলির সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট দরকার, তার হাজব্যান্ডের থেকে, ফ্যামিলি মেম্বারদের থেকে সেই সাপোর্টটা দরকার। আবার পোস্টপার্টাম পিরিয়ডে ঠিক আবার মানে চিকিৎসার দিক থেকেও একটা সাপোর্ট দরকার, সেটা ফিজিক্যাল সাপোর্ট, ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি, মানসিকভাবে এবং শারীরিক স্বাস্থ্য। আর আপনি যেটা বললেন যে মেনোপজ, হ্যাঁ, মেনোপজ হচ্ছে যে মানে পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে গেল। পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু হরমোনাল কারণেই কিছু শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে অনেকগুলো পরিবর্তন আসে। তার মধ্যে যেটা বিশেষ করে উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মানে সেটা হচ্ছে হট ফ্লাশ। যেটা হট ফ্লাশটা মানে বেশি হয়, এবং সেটা যাদের নকটার্নাল হট ফ্লাশ হয়, রাতের বেলা যদি হট ফ্লাশ হয় তাহলে তো ঘুমটা নষ্ট হয়ে যায়।
হ্যাঁ, তারপরে হচ্ছে নাইট সোয়েট হয়, অনেক ঘামে, শরীর ঘেমে যায়, কিছু ফিজিক্যাল সিমটমস, এগুলো হরমোনাল কারণগুলো দিয়ে হয়। তো ওই সময়টাতে আপনার যে হট ফ্লাশ হয় বা তার শারীরিকভাবে এবং মানসিকভাবে ডিপ্রেশন হইতে পারে, অ্যাংজাইটি হইতে পারে, ঘুমের পরিমাণটাও, ঘুমের ডিস্টার্ব হচ্ছে এমনিতে। তো কোনো বিশেষ ধরনের ঘুমের ডিস্টার্ব কি হয়? একটা বললেন যেমন নকটার্নাল হট ফ্ল্যাশ, ওই যে হট ফ্লাশের কারণে, তারপরেও ঘুমের, হ্যাঁ একটা হচ্ছে মানে আপনার বিফোর মেনোপজের আগে অনেকগুলা প্রোটেকশন পায় মহিলারা, অনেক প্রাকৃতিকভাবে তারা ফিজিক্যালি মেন্টালি প্রোটেকশন, ন্যাচারাল প্রোটেকশন। কিন্তু মেনোপজ হওয়ার পরে কিন্তু সেই প্রোটেকশন, যেমন কার্ডিয়াক হেলথ বা অনেক সময় হাইপারটেনশন এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, যেমন স্লিপের ক্ষেত্রে সেটা যেমন বিফোর মেনোপজের আগে, মাসিক বন্ধ হওয়ার আগে মহিলারা মোটামুটি তারা থাকে, মানে একটু রিস্ক, পুরুষদের তুলনায় মহিলাদের রিস্ক কম। কিন্তু মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে, মেনোপজের পরে কিন্তু মহিলাদের রিস্ক আরও বেড়ে যায়। মহিলাদের রিস্ক বাড়ে না, মানে ইকুইভ্যালেন্ট পুরুষদের মতোই হয়ে যায় পুরুষ। এবং সেক্ষেত্রে আবার তাদের এই যেমন ধরেন সেই সাথে যোগ হয় যদি তাদের ওজনটা বেড়ে যায়, ওবেসিটি হয়, হ্যাঁ, সেইগুলোও আবার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার পরিমাণটা বেড়ে যায়। হ্যাঁ, তো ওই সময়টাতে মহিলাদেরকে অনেকভাবেই সাপোর্ট করা হয় চিকিৎসার দিক দিয়ে। ঘুমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সাপোর্ট, চিকিৎসার ক্ষেত্রে আমরা নন ফার্মাকোলজিক্যাল যে চিকিৎসাগুলো সেইগুলোকে এনকারেজ করা হয়। কিন্তু পোস্ট মেনোপজাল পিরিয়ডে আপনার যেমন হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আছে, HRT, তারপরে আবার বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলা SSRI, এই ধরনের কিছু, মানে তাদেরকে সাপোর্ট করার জন্য এই ধরনের কিছু ওষুধ মানে মেনোপজের পরবর্তীতে, সেটা একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল হেলথ। এবং ওই সময়টাতে তাদের অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা দুই রকমেরই জন্য আসলে বিশেষ করে বিহেভিয়ারাল থেরাপি যেগুলো আমরা সবসময় সেটা এনকারেজ করা হয়। এবং ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্টগুলো সেটা হচ্ছে বিহেভিয়ারাল থেরাপির মধ্যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, আপনি তো জানেন CBT কগনিটিভ। এবং ঘুমের জন্য সেটাকে বলা হয় যে কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া, CBTI। এটাকে খুব এনকারেজ করা হয়, যেহেতু এটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট এবং এইটার এফেক্টটা খুব সাস্টেইনেবল, মানে অনেক দিন দীর্ঘস্থায়ী হয়। ওষুধের চাইতে এইগুলাকে আমরা মানে প্রেফার করবো আর কি, বিহেভিয়ারাল চেঞ্জগুলা বা। স্যার, একটা প্রশ্ন আসলো মনে, সেটা হচ্ছে যে এটা আমার নিজের অবজারভেশন থেকে পাওয়া, যে একটা বয়সের পরে একটু যাদের বয়স্ক নারীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে এই দেখা যেত যে আগের বয়সটাতে তার স্নোরিংয়ের কোনো সমস্যা ছিল না, কিন্তু বয়স হয়তো 55-56 বা এর পরে স্নোরিং হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে ওনারা বলেন যে আমি যে নাক ডাকছিলাম এটা আমি ঘুমের ভিতরে টেরও পেয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি বন্ধ করতে পারছিলাম না। তো এই বয়সটাতে এসে এই স্নোরিং এর প্রবলেমটা দেখা যায়। সেটাই বলছি যে বয়সটার ক্ষেত্রে হয় আপনার, যেমন ধরেন আপনি এই মহিলাদের ক্ষেত্রে কেন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা স্নোরিং এগুলো কম হয়, অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আপনি যেটা বললেন যে একটা হচ্ছে আন্ডার রিপোর্টিং, মানে মহিলারা স্নোরিংয়ের জন্য কম কমপ্লেইন করে বা কম ডাক্তারের কাছে কম, একটা সোশ্যাল একটা স্টিগমা আছে যে আমার নাক ডাকে, এটা মহিলারা একটু হয়তো লজ্জা পাওয়ার কারণে বা ইয়ের কারণে, মানে সামাজিক কারণে এটা মানে স্বীকার করতে চায় না। এই আমরা ডিনায়াল অনেকগুলা আছে, ফ্যাক্টর আছে, স্বীকার করতে চাই, এটা একটা ফ্যাক্টর। আর এমনি তো মহিলাদের এই মেনোপজাল মানে মেনোপজের আগে স্নোরিংয়ের সমস্যাগুলো কম থাকে, কিন্তু এরপরে আমি আগেও বলছি যে পুরুষের সাথে মহিলাদের খুব একটা পার্থক্য থাকে না, সবারই দুজনের ক্ষেত্রেই মানে অ্যাপনিয়ার প্রবলেমটা একই রকম, মানে যেটা এপিডেমিওলজি, ইনসিডেন্স এবং প্রেভালেন্স যেটা একইভাবে সমান হয়ে যায়। আর যেটা হচ্ছে যে আপনার যেটা আপনি বললেন যে হয় মেনোপজের আগে প্রজেস্টেরন নামক যে হরমোনটা আছে, এই হরমোনটা কিন্তু মানে রেসপিরেটরি মাসল আমরা যেগুলা বলি, আমাদের যে অরোফেরিংস, নাজোফেরিংস, এই মাসলগুলোকে কিন্তু মানে ডাইলেটর হিসেবে কাজ করে, মানে এগুলো প্রোটেকশন দেয়, যেটা প্রেগন্যান্সিতে হয়। কিন্তু আপনি তো মেনোপজের মাসিক বন্ধ হওয়ার পরে প্রজেস্টেরন এই সাপোর্টিভ এফেক্টটা পাচ্ছেন না, সেইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ওয়েট বেড়ে যায়, অনেকের ওজন বেড়ে যায়, হ্যাঁ, ওজন বেড়ে যাওয়ার কারণেও হয় এই সব কারণে আপনার স্লিপ অ্যাপনিয়াটা মহিলাদের মানে ফিজিক্যাল কারণে, হরমোনাল কারণে এবং এই সব কারণে বেড়ে যায়। স্নোরিং প্রবলেমটাকে কি স্লিপ অ্যাপনিয়া বলা হচ্ছে? না, স্নোরিংটা হচ্ছে যে আপনি নাক ডাকা, আমি বলছি স্নোরিং হচ্ছে হ্যাবিচুয়াল স্নোরিং, কারো শুধু নাক ডাকতেছে কিন্তু তার
অ্যাপনিয়া হচ্ছে না। অ্যাপনিয়া হচ্ছে যে ঘুমের সময় স্নোরিং হচ্ছে এবং স্নোরিংয়ের একটা পর্যায়ে তার শ্বাসটা দমটা বন্ধ হয়ে যায়, দম সে এবং মানে এটাকে আমরা বলি সিলেশন অফ ব্রিদিং। দম শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি বন্ধ, এর জন্য বন্ধ হয়ে গেল তখন এটা হচ্ছে ব্রেইনে একটা সিগন্যাল যায়। কারণ হচ্ছে কি যে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। আমরা এমনিতে 96%-এর উপরে অক্সিজেন স্যাচুরেশন, কিন্তু দিনের বেলা অনেকেরই সেটা থাকে, কিন্তু রাতের বেলা অক্সিজেন স্যাচুরেশন অনেকের মাইল্ড এবং অনেক মডারেট সিভিয়ার বিভিন্নভাবে একদম 80%-এর নিচে নেমে আসতে পারে। তো ওই সময় কিন্তু মানে ব্রেইনের একটা যে ভেন্টিলেটরি যে রেসপন্স, মানে রেসপিরেশনের যে রেসপন্স, এইটা কারণ আপনি তো অক্সিজেন না থাকলে তো আপনি ইউ আর গোয়িং টু ডাই। তো ওই জন্য ওই সময় অ্যাপনিয়াটা ওইটাকে বলে অ্যাপনিয়া। যদি তার হাইপোপনিয়া বা অ্যাপনিয়া মানে তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, এটার সিভিয়ারিটি মানে বিভিন্ন এই টুলস আছে, পলিসোমনোগ্রাফি স্টাডি আছে, সেগুলো দিয়ে মানে। স্যার আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা বলছি। দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিয়ে এখনই ফিরছি। বিরতি শেষে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান আহমদের সাথে মহিলাদের ঘুম নিয়ে, এবং আমরা আসলে অনেক রকম ঘুমের সমস্যা নিয়ে কথা বললাম স্যার আপনার কাছ থেকে। এবারে জানতে চাচ্ছি স্লিপ হাইজিন বা সুস্থভাবে ঘুমানো বা সুন্দরভাবে ঘুমানো। আপনি শুরুতেই কথাটা বলেছিলেন যে একটা সুন্দর ঘুম আমাদের হয়েছে এরকম যাতে আমরা রিপোর্ট করতে পারি, এরকম সুন্দর ঘুমের জন্য আমরা কি টিপস দিতে পারি? টিপসটা হচ্ছে আমি মানে গর্ভবতী মায়েদের মানে এমনিতে জেনারেলি আমরা বলি, আমরা জেনারেলি বলি যে স্লিপ হাইজিনের এটা সবাই বলে, সবাই জানে, এবং এটা আপনি স্লিপ হাইজিনের ইয়েগুলো আপনি যদি গুগল করেন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, যে কীভাবে ঘুমাতে হবে, মানে ঘুমের স্কেজুলটা ঠিক রাখতে হবে, আপনি টাইমটা ইয়ে করা যাবে না। তারপরে আপনি হচ্ছে যে এই সন্ধ্যার আগে আপনি চা কফি এগুলো কমায় দিতে হবে, এবং আপনি বিছানাটা শুধু ঘুমানোর জায়গা, বিছানায় অন্য কিছু অফিস ওয়ার্ক বা রিক্রিয়েশন কোনো কিছুই করা যাবে না। বেডরুম অনলি ফর স্লিপ, ঠিক আছে। মানে অনেকে আছে বিছানায় বসে বসে মোবাইল টিভি টেলিভিশন দেখে, খাওয়া দাওয়া করে, ইভেন এরকম রিক্রিয়েশন এবং অফিস ওয়ার্ক নিয়ে আসলো, কম্পিউটারে বসে ল্যাপটপের কাজ করলো, সেগুলো করা যাবে না। ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবার দাবার, এই জিনিসগুলো খেয়ে ফেলতে হবে। দিনের বেলা একটু এক্সারসাইজ করতে হবে, আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ পারেন এক্সারসাইজ করেন। কিন্তু রাতের বেলা হেভি এক্সারসাইজ করলে আবার অনেক সময় মানে ঘুমের সমস্যা হয়, ঘুমটা। কারণ আমাদের এটা কারণটা হচ্ছে যে আমাদের বলা হয় যে কোর বডি টেম্পারেচার, সিবিটি মানে আমাদের ভিতরের যে ইন্টারনাল টেম্পারেচার, এটাকে বলে সিবিটি, কোর বডি টেম্পারেচার। এই কোর বডি টেম্পারেচার হচ্ছে যে রাতে ঘুমানোর মধ্যে একসময় আমাদের কোর বডি টেম্পারেচারটা ঘুম থেকে ওঠার 2-3 ঘন্টা আগে এটা খুব বেশি কমে যায়, একদম মিনিমাম। এটাকে বলে সিবিটিআই, কোর বডি টেম্পারেচার, মিনিমাম কোর বডি টেম্পারেচার। এবং আপনি যদি এই কোর বডি টেম্পারেচার যদি একটা অপটিমাম লেভেলে না থাকে তাহলে আপনার ঘুম আসবে না। হ্যাঁ, বডি টেম্পারেচার, এই জন্য আপনি দেখবেন গরমের মধ্যে ঘুম আসতেছে না, বিছানায় রুম গরম থাকলে ঘুম আসতেছে না, কাজে টেম্পারেচারটা অপটিমাম রাখতে হবে। সেই জন্য এই কোর বডি টেম্পারেচার যাতে না বাড়ে সেই জন্য রাতের বেলা এক্সারসাইজটা আমরা নিষেধ করি। আর একটা হচ্ছে রাতের বেলা আপনি যদি ইয়ে করেন মানে সাউন্ড পলিউশন স্টিমুলেন্ট যেগুলো মানে ব্রেনকে উত্তেজিত করে বা আপনার বডিকে উত্তেজিত করে, এই ধরনের কোনো কিছু থেকে বিরত থাকা, তাইলে মানে এইগুলো হচ্ছে স্টিমুলেন্ট। কিসে হতে পারে? স্টিমুলেন্ট হতে পারে যে আপনি কোনো ধরনের উত্তেজক যেগুলো, সেটা ছবি হোক, শব্দ হোক, ঘটনা হোক, রাগারাগি করা, রিয়াকশন করা, মানে যে কোনো কারণে সেটা যে কোনো ধরনের মানে ব্রেনটাকে আপনি এক্সাইটেড হয়ে গেলেন, হ্যাঁ, ইমোশনালি বা ফিজিক্যালি এক্সাইটেড, হ্যাঁ, সেগুলো আপনার ঘুমটাকে ডিলে করে, রিয়াকশন টাইমটা বেড়ে যাবে আপনার। আপনি অনেকের রিয়াকশন টাইমটা বেশি, অনেকে দেখলেন কোনো একটা দুঃখের ঘটনা নিয়ে বা খুব একটা খারাপ করে রাতে ঘুমের মধ্যে সেটাকে মানে সে কি করছে, রুমিনেশন করছে, হ্যাঁ, তো ওই রুমিনেশনের কারণে দেখা যায় যে আর তার ঘুম আসতেছে না, কারণ তো ব্রেইন এক্সাইটেড, ইমোশনালি, হ্যাঁ, সে এক্সাইটেড, অ্যাড্রেনালিন তৈরি হচ্ছে বডিতে, কর্টিসল তৈরি হচ্ছে, তখন তো ঘুম আসবে না, কারণ আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এক্সাইটেড হবে, আবার অ্যাক্টিভ। তার মানে খুব এক্সাইটেড হয়ে যাচ্ছে এরকম কোনো কিছুর ভিতরে কারণ আমাদের পিস হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। যেমন কিছু এক্সারসাইজও আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম
কিভাবে আপনি অ্যাক্টিভেট করবেন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটাকে ডাউনে রাখবেন। আচ্ছা সেই জন্য কিছু ব্রিদিং এক্সারসাইজ আছে, ব্রিদিং এক্সারসাইজ আমি সেইটা করতে পারেন। ভেগাল এখন আবার এইটাও অনেকগুলা মানে ভেগাল নার্ভ মানে যেমন সেটা হচ্ছে যে ভেগাল নার্ভকে অ্যাক্টিভেট করা। হ্যাঁ, এই ধরনের আপনি পাবেন ওই ওয়েবসাইটে, এগুলো পাবেন। এগুলো কিন্তু অনেকগুলা আছে মানে এইগুলাকে যে স্ট্যাটিস্টিক্যালি আছে, সাইন্টিফিকলি এগুলোর ভিতরে অনেক বেস্ট মানে যেটা বলে আপনি যদি সাইন্টিফিক এভিডেন্স স্ট্রং মানে হচ্ছে কি যে সিস্টেমেটিক রিভিউ, মেটা অ্যানালাইসিস, এগুলো অনেক বড় বড় ট্রায়ালে দেখা গেছে না, দিস আর ভেরি মাচ হেল্পফুল। হ্যাঁ, এবং আপনি মেডিটেশন, এক্সারসাইজ, ইয়োগা, এইগুলো আপনি ইভেন আপনি মানে প্রেয়ার্স, হ্যাঁ, আপনি নামাজ পড়েন বা প্রার্থনা করেন, এগুলোও তো আপনার মেন্টাল পিস, হ্যাঁ, আপনার স্পিরিচুয়াল যে হেলথ সেইটা আপনার, এইগুলো আপনার ফিজিক্যালি এবং মেন্টালি আপনার ইমোশনাল হেলথ, এগুলোকে আপনার করে। আর মহিলাদের জন্য একটা জায়গা স্যার প্রশ্নটা করেই ফেলি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে 3 ঘন্টা আগে খেতে হবে ঘুমানোর, এই জায়গাটা নিয়ে অনেকেরই বেশ প্রশ্ন থাকে যে ঘুমের সাথে খাওয়ার সম্পর্কটা কি, এটা যদি খাওয়ার সম্পর্ক আছে ঘুমের, কারণ ঘুমের খাবারের মধ্যে হচ্ছে যে আপনি যদি খুব বেশি, আমরা যেটা বলি যে খুব বেশি খাবার খান, হ্যাঁ, যদি ওভার ইটিং হয় তাহলে আপনার ঘুম আসবে না। আবার যদি একদম কম খাবার খান তাহলে রাতের বেলা খিদা লেগে যাবে, ঘুমটা নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো খাবার খাওয়া। আর ঘুমের মধ্যে আমাদের 3টা প্রধান খাবার, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে ফ্যাট। তাইলে ওই আপনি যদি ফ্যাটি খাবারও একটু ঘুম আনে, ঠিক আছে, কার্বোহাইড্রেটও ঘুম আনে, আবার প্রোটিনটা খেলে ঘুমটা নষ্ট হয়ে যায়। এই জন্য খুব মাংস টাংস, মাছ মাংস যদি বেশি খান তাহলে আবার দেখা যায় যে রাতের ঘুমটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য খাবারের সাথে কারণে একটা মানে মেটাবলিজম, বিপাক প্রক্রিয়া যেটাকে বলা হয়, তার একটা সম্পর্ক আছে এবং বডি এক্সাইটেড থাকে, অ্যাক্টিভ থাকে। হ্যাঁ, তার আচ্ছা, এই 3 ঘন্টা সময় পার্থক্য, 3 ঘন্টা সময় হলে বডির যে বললাম যে ঘুমের তো অনেকগুলো সার্কিট আছে, ঠিক না, ওই সার্কিটগুলো আবার অ্যাক্টিভ হয়। আমরা যেরকম, এটা আমি আগেও বলছি কোথাও যে আমাদের জেগে থাকাটা আর ঘুমিয়ে পড়াটা মানে অনেক নিউরোকেমিস্ট্রি, অনেকগুলো নিউরাল সার্কিটস আছে, একটা দুইটা সার্কিট না, যে ঘুম একটা হোমোজেনিয়াস স্টেট না। যেমন আপনি এখন বসে গল্প করতেছেন, এটা একটা জেগে থাকা, আবার আপনি বিছানার মধ্যে শুয়ে জেগে আছেন বা সোফায়, সেটাও একটা জেগে থাকা, আবার দৌড়ানোর সময় সেটাও আরেকটা জেগে থাকা। আপনি যেমন চা বা কফি খান, চা বা কফি খেলে আমাদের ঘুম নষ্ট হয়, সেখানে কিন্তু নিউরাল সার্কিটটা কিন্তু একরকম। ঘুমটাকে মানে আমাদের ব্রেনের মধ্যে অ্যাডিনোসিন রিসেপ্টর বলে একটা রিসেপ্টর আছে, এটা ঘুমায় আমাদের বডিতে সারাদিন প্রচুর অ্যাডিনোসিন তৈরি হয়, যেটা ঘুমের প্রেশার তৈরি করে। কিন্তু আপনি যদি চা বা খান বা কফি খান বা ক্যাফিন, কোক, স্প্রাইট, এইগুলো ধরনের যে মানে কোল্ড ড্রিঙ্কসগুলো, এগুলো তো ক্যাফিন, অনেক বেশি ক্যাফিন, এগুলো কিন্তু অ্যাডিনোসিন রিসেপ্টরগুলোকে ব্লক করে দেয়, তখন ঘুম নষ্ট হয়ে যায়। চা, কফি এগুলো একটু অ্যালকোহল, মানে অ্যালকোহল না, আমাদের দেশের জন্য যে কোল্ড ড্রিঙ্কস বা স্প্রাইট, যেগুলো কোল্ড ড্রিঙ্কস, আমি স্পেসিফিক নাম কিছু না বললাম, তারপরে এগুলা অ্যাভয়েড করা, ঠিক আছে। তারপরে ঘুমের স্কেজুলটা ঠিক রাখা, আর হচ্ছে যে আপনি পজিশনটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কারণ ঘুমের সময় আপনি ল্যাটারাল পজিশনে, মানে এই আমরা এরকম চিত হয়ে শোয়ার চাইতে একটা স্পেসিফিকলি লেফট ল্যাটারাল পজিশনে, যাদের স্নোরিংয়ের সমস্যা আছে তারা একটু পজিশনাল থেরাপি, আমরা বলি মাথাটা একটু উঁচা করে শুলেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ, তার ল্যাটারাল পজিশনে শুলেন, তারপরে একটু অ্যাক্টিভিটিস করলেন, দিনের বেলা একটু ব্যায়াম করলেন, এক্সারসাইজ করলেন, হাঁটাহাঁটি করলেন, হ্যাঁ, এইগুলা অনেক হেল্পফুল হবে। অনেক ধন্যবাদ স্যার। আমার মনে হয় যারা আজকের দর্শকরা শুনেছেন তাদের উপকার হয়েছে। আশা করি আপনি আমাদের মাঝে আবারও আসবেন এবং এসে আমাদেরকে আলোকিত করবেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতা যারা শুনছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের অনুষ্ঠান। আগামী সপ্তাহে আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানালাম। খোদা হাফেজ।